আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ ১ জুলাই ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনই পরে রূপ নেয় জুলাই গণ অভ্যুত্থানে। টানা ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ের শেখ হাসিনা শাসনের অবসান ঘটে। শান্তিপূর্ণ আন্দোলন দমনে ১৫ জুলাই থেকে সহিংসতা এবং ১৬ জুলাই থেকে প্রাণহানি শুরু হলে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গণবিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন-পীড়নের মধ্যে আন্দোলন আরও বেগবান হয়। শেষ পর্যন্ত ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিতে সুমন নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় পৌরসভার হাসামদিয়া ও পূর্ব সরদরদির ২ গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায় ৬ মাস আগের মীমাংসা হওয়া এক ঘটনার জের ধরে সন্ধ্যায় কাপুরিয়া সদরদির ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে ভাঙ্গা বাজারে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারের লোকেরা মারধর করে। রাত ৮:৩০টার দিকে ২ দল গ্রামবাসী ভাঙ্গা বাজার ও বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশে অস্ত্র, লাঠিসোঁটা ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের ১৪ জন আহত হয়। এই সময় গুলিতে সুমন আহত হলে ঢাকায় আনার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভাঙ্গা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে যান চলাচল স্বাভাবিক হয়। নীতি সুধার ১০% অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। তবে উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতিগত সুদের হার ১০% বহাল রাখার মাধ্যমে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে শিল্প, কৃষি এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২৪ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ১১.৭%। কঠোর মুদ্রানীতির ফলে চলতি বছরের মে মাসে তা কমে দাঁড়িয়েছে ৯.৪%। এ কারণে সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান বহাল রাখা হয়েছে। আমাদের একদিকে ইনফ্লেশনের কারণে আমাদের ইন্টারেস্ট রেট কমানোর একটু সুযোগটা কমে গেছে। সো আমরা এখন আসলে মার্কেট ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করছি যে এটা ইন্টারেস্ট রেটটাকে কিছুটা কমানো যায় কিনা। তবে ঘোষিত মুদ্রানীতি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নয় বলছেন অর্থনীতিবিদরা। তো দিন ধরে যে একটা সংকোচনমূলক মুদ্রানীতি সেটা বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক, তো সেটার কারণে তো সেটা সুফল আসছে না। উচ্চ মূল্যস্ফীতি তো আছে, বরং সেটাকে আরও উস্কে দেবে। আমরা এবার একটু চিন্তা করছিলাম যে অন্তত কিছুটা হলেও যদি আমরা সুদের হার কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবসায়ীদের মধ্যে একটা ইতিবাচক বার্তা দেবে। বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু আসলে এই গতানুগতিক পথেই হাঁটছে। তো সেটা দিয়ে আসলে আমার মনে হয় না যে মূল্যস্ফীতি কমবে, বরং বিনিয়োগটা কমে যাবে। অন্যদিকে ঘোষিত প্রণোদনা প্যাকেজের রাজনৈতিক ব্যবহার এড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। কোভিডের সময়ে ২০,০০০ কোটি টাকা বন্টন করতে গিয়ে তারা হিমশিম খেয়েছে, তো তার প্রায় ৩ গুণ। তো এখন এই বিপুল পরিমাণে যে অর্থ, সেটা কিভাবে আসলে এই ব্যাংকগুলো পরিচালনা করবে? অতীতের যে সমস্ত যে সংস্কৃতি, অপসংস্কৃতি, তো সেটার মধ্যে তারা পড়ে গেলে আবার সেই ব্যাংক ব্যবস্থা কিন্তু পুনরুদ্ধারের জায়গা সংকুচিত হয়ে যাবে। একই সাথে ভালো ও দুর্বল ব্যাংকের জন্য ভিন্ন ধরনের নীতির কারণে ব্যাংকিং খাতে ভারসাম্যহীনতা ও অতিরিক্ত চাপ তৈরির ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ ভোর ৬টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার, সেতু পয়েন্ট ধরলার পানি ৭২ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমছে, বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদী সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় এসব নদীর পানি 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী নিচু এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উত্তরের জনপদে প্রবাহিত তিস্তা নদী কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ। প্রতি বছর ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই জীবন কাটছে তিস্তা পাড়ের হাজারো মানুষের। এটি তিস্তা নদী, উত্তরের মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একটি নদী। কিন্তু এই নদী যেমন জীবিকা দেয়, তেমনি কেড়ে নেয় ঘর, জমি আর স্বপ্ন। তিস্তা পাড়ের অনেক পরিবার প্রতিদিন লড়াই করে টিকে থাকার জন্য। অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালন এবং দিনমজুরি। কিন্তু বর্ষা এলেই বদলে যায় সব হিসাব। নদী ভাঙনে হারিয়ে যায় ফসলি জমি ও বসত ভিটা। প্রচুর স্রোত হওয়ার কারণ হচ্ছে কি, ভারত পূর্ব পরিকল্পিতভাবে বর্ষাকালে সবসময় পানিটা ছেড়ে দেয়, সেই জন্য স্রোতের সৃষ্টি হয়েছে। এবং যে তিস্তার আশেপাশে যে নিম্ন অঞ্চলগুলো আছে, প্রতিটা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং আশেপাশের যে নদী ভাঙনের কারণে বাড়িগুলো ভাঙন হচ্ছে। একটা যেখানে আবার বসত বাড়ির থাকি কিছু আবার শাকসবজি আবাদ করে খাবো, এটুকু আবাদ করে খাইতে পারি না। মনে করে হিড়িম করে বন্যা উঠলো, যেটুকু আবাদ করছে উঠুক মনে করে নিয়ে গেল। আমরা খুব রিস্কে আছি। তিস্তা যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তি আমাদের কৃষি আওতায় চলে আসবে। গরু, বাছুর, ছাগল, ছেলি, মানুষ, দুনুষ সব রাস্তায় আসে। রাত তো রাস্তা কাটেন নাকি। বন্যার সময় আমাদের চুলে ডুবে যায়, রান্না বান্নার সমস্যা হয়। তাছাড়া আমাদের এমন সময় হয় আমরা ঘরেও থাকতে পারি না। এখন যে পরিস্থিতি, আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। এই ভিডিওতে আমি যে যাবো যে কোথায় আমি নিজেও বলতে পারতেছি না। বিশেষ করে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন এই তিস্তায় এত বেশি পানি আসে, যেটা আমাদের শুধু উপকার না, আমাদের অনেক ক্ষতি করে। বছরের পর বছর ধরে এই মানুষগুলো কেবল একটি নিরাপদ জীবনের স্বপ্ন দেখছেন। অনেকের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন কমবে, কৃষিতে শেষের সুযোগ বাড়বে এবং বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা। এখন তাদের একটাই চাওয়া, নদীর সঙ্গে যুদ্ধ নয়, নদীকেই ঘিরেই নিরাপদ ভবিষ্যৎ। আর এ নিয়ে কি বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা? মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা বর্তমান সরকারের ম্যান্ডেট, এটা বাস্তবায়ন হবে। কিভাবে বাস্তবায়ন হলে ধীরতা পাবে, ভালো হবে, সেই ফিজিবিলিটি স্টাডি বর্তমানে চলমান। স্টাডি রিপোর্ট দেওয়ার পর প্রজেক্ট গ্রহণ করা হবে। তিস্তা লাখো মানুষের জীবন ও জীবিকার অংশ। তাদের এই দীর্ঘদিনের সংগ্রাম কতটা বদলাবে সেটি এখন দেখার অপেক্ষা। আমনাসিদ মিঠু, দীপ্ত সংবাদ, তিস্তা, নীলফামারী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সুপ্রিম কোর্ট 6-3 ভোটে ট্রাম্পের নীতিটিকে অবৈধ বলে রায় দেয়। এর মাধ্যমে আদালত 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রচলিত সেই সাংবিধানিক ব্যাখ্যাই বহাল রাখল, যার অধীনে যুক্তরাষ্ট্রের জন্ম নেয়া প্রায় সবাই দেশটির নাগরিক হিসেবে স্বীকৃত। প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের 20 জানুয়ারিতে এক নির্বাহী আদেশে জারি করেছিলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কোনো শিশুর বাবা মা যদি মার্কিন নাগরিক কিংবা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে না। কিন্তু সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী দেশটির মাটিতে জন্ম নেয়া শিশু নাগরিকত্বের অধিকারী। ফলে ট্রাম্পের নির্বাহী আদেশ সাংবিধানিক সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ফলে আদালত ট্রাম্পের আদেশকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীদের হামলার পর 3 জন নিহত, 37 শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
তাদেরকে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার নাইজেরিয়ার বোর্নো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা শাখার সদস্যরা হামলা চালায়। সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র এই হামলায় এক সেনা সদস্য ও এক শিক্ষক সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এ সময় কর্তৃপক্ষ 10 জনকে উদ্ধার করেছে। তবে রাজ্যের শিক্ষামন্ত্রীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও 25 ছাত্রী, 11 জন ছাত্র এবং 1 জন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীটির হাতে আটক রয়েছেন। নাইজেরিয়াতে মুক্তিপণের জন্য অপহরণ দেশটির সক্রিয় সন্ত্রাসী সংগঠনের একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।